এই ভিউটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? কোথায় এসেছি আমরা? কক্সবাজার? ঝাউবন, নীল পানি, অনেক দূরে জাহাজের হর্ন, পুরো কক্সবাজারের একটা ফিল আছে, তাই না? কিন্তু আসলে আমরা এসেছি ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, মেঘনা নদীর পাড়ে। পৌঁছতে সময় লেগেছে মাত্র 1.5 ঘন্টা। মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী। প্রশস্ত, গভীর আর বিশাল। একটা সময় ছিল এই নদীর দিকে তাকালে দূর দিগন্ত পর্যন্ত শুধু জল আর আকাশই দেখা যেত। প্রবহমান এই জল, যার নিজের একটা গতি আছে, নিজের একটা শব্দ আছে। ভাবুন তো, এই নদীর বুকে সন্ধ্যার ঠিক আগে আগে যদি একটা নৌকার ভ্রমণ করা যায় তাহলে কেমন হয়? অথবা নৌকায় না উঠেও নদীর ঠিক পাশেই এরকম একটা ফ্লোটিং রেস্টুরেন্টে বসে যদি চা আর নাস্তা খাওয়া যায়। নদীর দিকে তাকিয়ে একটা অলস বিকেল কাটিয়ে দিতে কখনো ইচ্ছে হয়েছে আপনার? ফ্লোটিং রেস্টুরেন্টের পাশেই আছে এমন কিছু সুন্দর দোতলা কটেজ, চাইলে সেখানে একটু বিশ্রাম নেওয়া যায়, সময়টাকে ধীরে ধীরে গড়িয়ে নিতে দেওয়া যায়। এখানে আছে আধুনিক সব সুযোগ সুবিধা, বড়সড় একটা রিসেপশন, পরিচ্ছন্ন ডাইনিং স্পেস, সুস্বাদু খাবার, বাচ্চাদের খেলার আলাদা ব্যবস্থা। জায়গাটা বেশ খোলামেলা। মাঝারি সাইজের একটা সুইমিং পুল, যেখানে একটু ঝাপাঝাপি করে মনটা হালকা করে নেওয়া যায়। এই পুকুর পাড়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে শোনা যায় পাখির ডাক। বহুদিন পর ঘুঘুর ডাক শুনলাম এখানে এসে। চারপাশ জুড়ে সবুজ গাছ আর ফুলে ভরা বাগান। শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির একদম কাছাকাছি এমনই একটা জায়গায় আজ আমরা এসেছি। সুবর্ণভূমি রিসোর্ট। এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো সুবর্ণভূমি রিসোর্টের গল্প। ঢাকা থেকে আমরা দলবল নিয়ে যাত্রা শুরু করেছিলাম সকাল 8টায়। এই সফরের মূল পরিকল্পনাকারী মাঝখানে বসা এই ভদ্রমহিলা। বয়স মাত্র 2.5 বছর, কিন্তু প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি কম করে হলেও 250 বছরের। রিসোর্টে যাওয়ার জন্য গুগল ম্যাপ দেখাচ্ছিল মেঘনা ব্রিজ পার হয়ে হাতের ডানে যেতে হবে, কিন্তু রিসোর্ট থেকে আমাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই রুটটা না নিলেই ভালো, অন্য আরেকটা পথ আছে, সেই পথে গেলে তুলনামূলকভাবে দ্রুত যাওয়া যাবে। আমরা গুগল ম্যাপকে এই যাত্রা একটু ছুটি দিয়ে রিসোর্টের দেখানো পথটাই ধরলাম। রুটটা মোটামুটি এরকম। মেঘনা ব্রিজ পার হয়ে প্রায় 5 কিলোমিটার সামনে গেলে চোখে পড়বে ভবের চর বাস স্ট্যান্ড। সেখানে ফুটওভার ব্রিজের সামনে থেকে একটা ইউটার্ন নিতে হবে। এরপর বাঁয়ে যে রাস্তাটা গেছে সেটা ধরে সোজা এগোলেই রসুলপুর ফেরিঘাট। এখান থেকেই একটা ছোট্ট ফেরিতে করে নদীটা পার হতে হবে। দূরত্বটা খুব একটা বড় না, 2 থেকে 3 মিনিটেই ফেরি পার হওয়া সম্ভব। আর এখানে ফেরি সহজেই পাওয়া যায়। রুটটা খুব একটা ব্যস্ত না, যানবাহনের ভিড় নেই। মাত্র 100 টাকায় মাইক্রোসহ ফেরি পার হওয়া সম্ভব। ফেরি থেকে নেমে 5-6 মিনিট ড্রাইভ করলেই আমাদের গন্তব্য সুবর্ণভূমি রিসোর্ট। ঢাকা থেকে সকাল 8টায় রওনা দিয়ে আমরা যখন রিসোর্টের গেটে পৌঁছালাম তখন সময় 9:30, অর্থাৎ 1.5 ঘন্টা লেগেছে। গাড়ি থেকে নামার পর প্রথম যে ফিলটা হলো তা হচ্ছে স্বস্তি। কোথাও কোনো কোলাহল নেই, যানবাহনের শব্দ নেই, শহরের কোনো তাড়া নেই, চারদিকে খোলা আকাশ আর সবুজ গাছ। চেক ইনের জন্য আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম রিসেপশনের দিকে। এই যে 4তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর নিচতলায় রিসেপশন। এখানে আমরা ডে লং থাকতে পারি এমন একটা প্যাকেজ নিয়েছি। প্রতি পার্সন 2000 টাকা করে খরচ পড়েছে। আমাদের সামনে যে নেতা হাঁটছেন তার কিন্তু কোনো খরচ দিতে হয়নি। নেতারা ফ্রিতেই সব কিছু পেয়ে যান, সেভাবেই তারা অভ্যস্ত। রিসেপশনের দিকেই আমরা প্রথম গেলাম। চেক ইন করতে হবে। প্রসেসটা খুব সিম্পল, আর স্টাফরা ভীষণ হেল্পফুল। ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল।
স্টাফদের কথা বলার ধরন থেকেই বোঝা যায় এখানে মানুষজন আতিথেয়তা দিতে জানে। এরপর আমরা ব্রেকফাস্টের জন্য গেলাম দোতলায়। মূল যে 2000 টাকার ডেলং প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। আমরা আলাদাভাবে 350 টাকা পার পার্সন খরচ দিয়ে ব্রেকফাস্ট অ্যাড করেছিলাম আমাদের প্যাকেজের সাথে। ডাইনিংটা খোলামেলা, স্পেশাস। ব্রেকফাস্ট মেনু আহামরি কিছু না, পরোটা, ডিম, ডাল, খিচুড়ি, চা, এই যেগুলো থাকে আর কি ইউজুয়ালি ব্রেকফাস্ট মেনুতে, নতুন কিছু না। দোতলায় ব্রেকফাস্ট শেষ করে উঠে গেলাম বিল্ডিংয়ের ছাদে, অর্থাৎ 4 তলায়। ছাদ থেকে দারুণ ভিউ পাচ্ছিলাম। মনে হচ্ছিল সত্যিই বোধহয় এবার কক্সবাজার চলে এসেছি। এখানে নাইট স্টে করার জন্য রিসোর্টের ভেতরেই আছে বেশ কিছু সুন্দর কটেজ। যদিও আমরা রাতে থাকবো না, তবু আমরা একটা কটেজ নিয়েছিলাম। সঙ্গে যেহেতু একটা বাচ্চা আছে, তার বিশ্রামের প্রয়োজন। সন্ধ্যা পর্যন্ত রুম ভাড়া পড়েছে 5000 টাকা। আমরা ঠিক করলাম রুমে ঢোকার আগে পুরো রিসোর্টটা একবার হেঁটে হেঁটে ঘুরে দেখব। একটু সামনে এগোলেই চোখে পড়ল পানিতে ফুটে থাকা শাপলা। বহুদিন পর শাপলা ফুল দেখলাম, খুব সুন্দর। রিসোর্টের ভেতরের এই ছোট রাস্তা ধরে আমরা হাঁটছিলাম। শীতের সিজন, ওয়াকওয়ের দুপাশ ফুলে ফুলে ভরা। একটু একটু করে এগোচ্ছিলাম নদীর দিকেই, আর নদীর বুক থেকে আসা তাজা হাওয়া এসে লাগছিল গায়ে। আর আমাদের নেতা, তিনি তো বরাবরের মতোই আমাদের সামনে। পথ দেখানো নেতাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তিনি আমাদের পথ দেখিয়ে সোজা নিয়ে এলেন রিসোর্টের ফ্লোটিং রেস্টুরেন্টের সামনে। নদীর বুকে ভাসমান একটা জায়গা, যেখানে এসে মনে হয় নদীর সঙ্গে দূরত্বটা আর নেই। এখানে আসা মাত্রই শুরু হয়ে গেল ফটো সেশন। যে যেভাবে পারে ছবি তুলছে। নদীর বুক দিয়ে যখন বড় লঞ্চ বা কার্গো চলে যায়, ঢেউ এসে আলতো করে ধাক্কা দেয় এই ফ্লোটিং রেস্টুরেন্টে। সেই ধাক্কায় রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে মনটাও যেন একটু দুলে ওঠে। পানির একদম কাছাকাছি বসে চারপাশে তাকালে সময়টা যেন থেমে যায়। মনে হয় সব কিছুই স্লো মোশনে চলছে। নিজের মধ্যে কোনো তাড়াহুড়া টের পাই না। চুপচাপ বসে থাকতেই ভালো লাগে। নদীর পাড়ে জমে আছে কচুরিপানা, দূরে ভেসে যাচ্ছে বিশাল সব জলযান। হর্নের শব্দ শুনতে পাচ্ছিলাম। সামনে প্রবহমান নদী। কবিতায় পড়েছিলাম, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আমি এখন সেই প্রবহমান নদীর সামনে। মনটা একটু একটু করে যেন ভেসে উঠছে। যে কটেজে আমরা রুম পেয়েছি সেটা নদীর সবচেয়ে কাছে, রিভার ভিউ রুম। কটেজের নাম রোদেলা সারাবেলা। নামকরণের সার্থকতা যাচাই করতেই যেন কটেজের সামনে ফুটে আছে সূর্যমুখী ফুল। এই কটেজের নিচতলায় 2টো রুম, কিন্তু আমরা লাকি যে দোতলার রুমটা পেয়ে গেছি। বেশ বড়সড় খোলামেলা রুম। আমরা 8 জন এসেছিলাম মোট। দিব্যি এঁটে গেছি এক রুমে। এঁটে যাওয়া মানে আসলে গা হাত পা ছড়িয়ে বিশ্রাম নেবার জন্য পর্যাপ্ত জায়গাটুকু পেয়েছি। আধুনিক একটা হোটেল রুমে যা যা সুযোগ সুবিধা থাকার কথা সবই আছে এখানে। রুমের বারান্দা থেকে নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার, রুমটা দোতলায় হওয়ায় খোলা ছাদটাও আমাদের নিজস্ব সম্পত্তি যেন। বাথরুমটাও বেশ বড়, ঝকঝকে আর পরিষ্কার। গা ঘিন ঘিন করবে এমন কোনো ব্যাপার নেই। রুমে একটু বিশ্রাম নেওয়ার পর আমরা আবার বের হয়ে পড়লাম। শান্ত একটা পুকুর। দুপুরটা যেন একটু বেশি নির্জন। ঠিক উল্টো চিত্র আবার সুইমিং পুল জোনে। সেখানে পানিতে লাফালাফি চলছে। আমাদের নেতা পানিতে নামতে ভয় পাচ্ছেন বেশ। নেতারা যে একটু ভীতু হয় সে কথা কে না জানে। তাকে অনুরোধ করা হলো, ঘুষ অফার করা হলো, কিন্তু এত কিছুর পরেও তাকে হাঁটু পানির বেশি নামানো যায়নি। বাচ্চাদের জন্য এখানে প্রচুর খেলার ব্যবস্থাও আছে। দোলনা, স্লাইড, খোলা মাঠ, দৌড়াদৌড়ির স্পেস, কমতি নেই কিছু। ঘোরাঘুরি আর আড্ডার মাঝেই কখন যে দুপুর গড়িয়ে গেছে খেয়ালই ছিল না। লাঞ্চের জন্য আমরা আবার রেস্টুরেন্টে ফিরে এলাম। মেনু খুব সিম্পল, ভাত,
ডাল, ডিম, তরকারি, মুরগি, গরু, সালাদ আর ডেজার্ট। খাবারের স্বাদ বাড়াবাড়ি রকমের ভালো কিছু না, তবে মন ভরানোর মতো। আপনি তৃপ্তি করে খেতে পারবেন, অভিযোগ করার সুযোগ নেই। লাঞ্চের পর কিছুক্ষণ এলোমেলো ঘোরাফেরা করলাম। কেউ দোলনায় দোল খাচ্ছিল, কেউ গল্প করছিল, কেউ এমনিই চুপচাপ বসেছিল। আমাদের প্রিয় এক বন্ধুর জন্মদিন ছিল সেদিন। কেক নিয়ে এসেছিলাম ঢাকা থেকে। এই জন্মদিন সেলিব্রেট করতেই মূলত আমরা এসেছি এখানে। বিকেলের দিকে ফ্লোটিং রেস্টুরেন্টে ফিরে গেলাম কেক কাটতে। কেক কাটা, হাসি, হইচই সব কিছু মিলিয়ে একদম ঘরোয়া একটা সেলিব্রেশন। প্রিয়জনদের সাথে কাটানো এই মুহূর্তগুলোই ভ্রমণের সত্যিকারের স্মৃতি। জায়গাটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু সাথের এই মানুষগুলো না থাকলে এই আনন্দ কি পূর্ণতা পেত? এরই মধ্যে একটা খুব মজার ব্যাপার ঘটে গেল। আমাদের নেতা সবই খেয়ে ফেলতে চান, কিছুই ছাড়েন না। তিনি কেকের সামনের গোলাপ ফুলটাকেও কেকের একটা অংশ মনে করে সেটায় কামড় বসিয়ে দিয়েছেন। রিসোর্টের ম্যানেজারিয়াল লেভেলের একজন আছেন, দীপু ভাই। তাকে লাঞ্চের সময় বলে রেখেছিলাম আমরা মেঘনায় নৌকা ভ্রমণ করতে চাই। সব কিছু ম্যানেজ করে তিনি আমাদের জন্য এই নৌকাটাই ঠিক করে দিয়েছেন। ভাড়া পড়েছে ঘন্টায় 1500 টাকা। নৌকা ছাড়তেই ইঞ্জিনের শব্দ, আর সঙ্গে সঙ্গে পানি কেটে এগোতে থাকা নৌকার ছন্দ। নদীর বুকটা তখন বেশ শান্ত, চারপাশে শুধু জল, আর দূরে দূরে কখনো বড় লঞ্চ, কখনো কার্গো, কখনো ছোট ছোট নৌকা। মেঘনা তখন নিজের মতো করে বয়ে চলেছে। কখনো জল গাঢ় নীল, কখনো রং বদলে হালকা সবুজ, কখনো কালচে। আর আমরা শুধু তাকিয়ে আছি। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার একদম চুপ করে বসে আছে। কারণ এই দৃশ্যগুলোর সামনে দাঁড়ালে কথা কমে যায়। সূর্য একটু একটু করে হেলে পড়ছে, আলো বদলাচ্ছে, নদীর রং বদলাচ্ছে। এই সময়টাতেই মেঘনা সবচেয়ে সুন্দর। নৌকা ভ্রমণ শেষ করে আমরা ফিরছিলাম ফ্লোটিং রেস্টুরেন্টের দিকে। মনটা একটু একটু করে খারাপ লাগছিল, কারণ এবার ঢাকায় ফিরতে হবে। আমাদের প্যাকেজটা ছিল ডেলং। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর আমাদের সময়টাও ফুরিয়ে আসছিল। ফ্লোটিং রেস্টুরেন্টে আমাদের জন্য সন্ধ্যায় চা আর নাস্তার ব্যবস্থা করা হয়েছে। গরম গরম সিঙ্গারা আর 1 কাপ চা। 1 কাপ চায়ের সঙ্গে আমাদের শেষটা লেখা হয়ে গেল নদীর ধারে। এই ভিডিওতে দেখানো রিসোর্টের বিস্তারিত তথ্য আর বুকিং সংক্রান্ত তথ্যের জন্য আমি রিসোর্টের ওয়েবসাইট লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।